স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আবেগ, ভালোবাসা সবকিছু জুই আয়নের প্রতি দেখিয়েছিল। তাহলে জুই কিসের অপরাধে আয়নকে অবজ্ঞা করলো? আসলে কি জুই রাধিককে পছন্দ করতো, নাকি ফোনের ওপাশে থাকা মানুষটাকে পছন্দ করতো জুই? যে জুইয়ের সাথে সারাক্ষণ কথা বলতো, ওর খেয়াল রাখতো, যত্ন করে ভালোবাসতো, যার সাথে জুইয়ের মনের লেনদেন হয়েছিল। ভালো লাগা, আবেগ, পছন্দ, অপছন্দ সবকিছু জড়িয়েছিল। আর সেই মানুষটাই তো আয়ন ছিল। তাহলে তাকে কেন জুই কোন অপরাধে দূরে সরালো? কিসের জন্য? চিরুনি হাতে নিয়ে জুই ধূপ করে ঢোলে উপরে বসে পড়ল। হাঁটুতে দুহাত ঠেকিয়ে মুখ থেকে বসলো মাথা ঝুঁকে। তীব্র অপরাধ বোধে জুয়ের শরীর কাঁপিয়ে ফুপিয়ে শব্দহীন কান্না বেরিয়ে এলো। এর মাঝে কেউ বেশ কয়েকবার নক করে উঠল রুমে, কিন্তু ক্রন্দনরত জুই নিজের বেখেয়ালির কারণে সেটা ঠাহর করতে পারল না। কেউ একজন কক্ষে প্রবেশ করতেই ভিতর থেকে দরজা আটকিয়ে দিল। পিছনে ঘুরিয়ে নিজের বুক পাশের শার্টে বোতামে হাত দিতেই থমথমে খেয়ে বসলো রুমে জুয়ের উপস্থিতি দেখে। দরজার আওয়াজে সবে মাত্র জুই মাথা তুলে তাকিয়েছিল, মনে করেছিল মায়া পুনরায় রুমে এসেছে বুঝি, কিন্তু একই রুমে মায়ার জায়গায় আয়নকে দেখে থমথমে খেয়ে বসলো জুইও। মুহূর্তের মাঝে জুই ধর ফরিয়ে উঠে দাঁড়ালো আয়নকে দেখে। দু হাতে চোখের পানি মুছতে মুছতে পিঠ বেঁকে দাঁড়ালো তৎক্ষণাৎ। আয়ন তখনও জুইয়ের ক্রন্দনরত মুখের দিকে তাকিয়ে। আপনি কাঁদছেন কেন জুই? আয়নের অল্প কথায় যেন জুই আরো আবেগী হলো, ডুকরে কেঁদে উঠল তীব্র অপরাধ বোধে। জুইয়ের কান্নায় আয়ন ভিতর থেকে বিচলিত হলেও বাহির থেকে শক্ত দেখালো। আয়ন এই মুহূর্তে চলে যেতে কেউ পারল না জুইয়ের ফুপিয়ে কেঁদে ওঠা দেখে, কিন্তু বন্ধ দরজার ভিতরে দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে থাকাটা দৃষ্টিকটু বলে সে সামনে এগোলো না। তবে আয়ন স্থিরও থাকতে পারল না, কারণ সে কখনো জুইকে কাঁদতে দেখেনি, এই প্রথম। অধৈর্যের আয়ন পুনরায় প্রশ্ন করলো জুইকে, আপনি ঠিক আছেন জুই? কাঁদছেন কেন? কেউ কিছু বলেছে আপনাকে? রাদীপের সঙ্গে ঝামেলা হয়েছে? আমি কি কথা বলবো রাদি? আয়নের কথাগুলো বলতে বলতে দু এক কদম এগোলো সবে। দুজনের মাঝে তারপরও কয়েক কদমের দূরত্ব ছিল, সেটা মুহূর্তে শেষ করলো জুই। আয়নের বাকি কথাগুলো শেষ করার আগেই জুই ঝাপটে জড়িয়ে ধরলো আয়নকে। পরিস্থিতি এমন হবে আয়ন আশা করেনি। কেমন বোকার মতন শক্ত হয়ে দাঁড়িয়ে সে। তক্ষুনি জুইকে ভাঙা গলায় বলতে শোনা গেল, আমি ভুল করেছি ডাক্তার সাহেব, বিশাল বড় ভুল করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে রাদীপ ভাইয়া মনে করে কথা বললেও আমি সবসময় ফোনের ওপাশের মানুষটাকে ভালোবেসেছিলাম, যেটা আপনি ছিলেন। আমার কখনো কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না। আমি আপনাকে কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তীব্র অপরাধ বোধে আমি রোজ পুড়ছি, প্লিজ আমাকে মাফ করে দিন, প্লিজ প্লিজ। তড়াক করে মস্তিষ্ক জ্বলে উঠল আয়নের। বন্ধ দরজার ভিতরে দুজন নারী পুরুষের আলিঙ্গন করার পাপ। তাছাড়া খান বাড়ি ভরপুর মেহমানি। কেউ যদি ওদের এই পরিস্থিতিতে দেখে তাহলে দুজনের কলঙ্কের সীমা থাকবে না। আয়ন মুহূর্তের মাঝে জুইকে টেনে নিজের থেকে দূরে সরালো, রাগে বলল, আপনি নিজের লিমিট ক্রস করে ফেলেছেন জুই। রাগে কথাগুলো বলেই আয়ন রুম ত্যাগ করলো। জুইকে কিছু বলার সুযোগ না দিয়েই সে নিজে রুম থেকে বেরিয়ে গেল দ্রুত। আয়নকে চলে যেতে দেখে জুই পুনরায় কেঁদে উঠল। ভাবলো আয়ন হয়তো জুইকে কখনো ক্ষমা করতে পারবে না। অথচ আয়ন রুমে এসেছিল নিজের ট্রলি ব্যাগের জন্য। চট্টগ্রামে এই খান বাড়িতে আসলে সে এই রুমেই অবস্থান করে। কাল রাতে মায়া আর জুইকে আয়নের রুমটা দেওয়াতে আয়ন আর এই রুমে আসেনি। রাদিফের সঙ্গে ছিল, কিন্তু নিজের ট্রলি ব্যাগটা এই রুমে থেকে যাওয়ার কারণে সেটা নিতে এসেছিল এখন। আয়ন প্রথমে মনে করেছিল রুমে হয়তো কেউ না কেউ থাকবে, কাউকে বললে রুম থেকে আয়নের ট্রলিটা বের করে দেবে, কিন্তু আয়নের পরপর কয়েকবার নক করার পরেও যখন রুমের ভিতর থেকে শব্দ আসলো না, তখন আয়ন মনে করেছিল রুমে হয়তো কেউ নেই, সবাই নিচে। সেজন্য সে ভেবেছিল যখন এসেছে তখন না হয় একেবারে গোসল করে রেডি হয়ে বেরিয়ে যাবে। আর এই জন্য আয়ন রুমে ঢুকেই প্রথমে দরজা আটকে দিয়েছিল খালি রুম ভেবে।
কিন্তু রুমে হঠাৎ জুঁইয়ের উপস্থিতি দেখে সে থতমত খেয়ে বসলো। আয়ন চেয়েছিল বেরিয়ে যাবে তৎক্ষণাৎ, কিন্তু জুঁইকে কান্না করতে দেখে না চাইতেও দাঁড়াতে হয় আয়নকে। মন বিচলিত হয়ে ওঠে জুঁই কেন কান্না করছে সেটা জানতে, কিন্তু জুঁইয়ের হঠাৎ জড়িয়ে ধরাটা ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। এমন কিছু হবে আয়ন স্বপ্নেও ভাবেনি। মন খচখচে আয়ন বেরিয়ে যেতেই জুঁইয়ের গাল বেয়ে অশ্রু গড়ালো ভিতরকার তোলপাড়ে। দরজা খোলা থাকায় মায়া নক না করেই ঢুকলো হৃদের রুমে। স্বামীর কক্ষে প্রবেশ করতে অবশ্যই কারো অনুমতি প্রয়োজন নেই মায়ার সেই অধিকার আছে। উৎফুল্লতে মায়া হাসি মুখে ভিতরে প্রবেশ করতেই থমথমে খেয়ে বসলো হৃদ শশীকে একত্রে দাঁড়িয়ে থাকতে দেখে। হঠাৎ রুমে মায়ার উপস্থিতি পেয়ে হৃদ শশী দুজনেই পিছনে তাকালো। হৃদের হাতে তখন শশীর দেওয়া লেবু পানির গ্লাসটা, যেটা সে পান করছিল। মায়াকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে হৃদকে আগের ন্যায় স্বাভাবিকই দেখালো, কিন্তু শশী মায়ার নক না করে হৃদের রুমে প্রবেশ করাটা ভালো চোখে দেখল না। কিন্তু তারপরও সেটা হৃদের সামনে মায়াকে কিছু না বলে বরং মায়ার উপস্থিতির কারণ জানতে চেয়ে বলল, তুমি এখানে কিছু বলবে মায়া? শশীর প্রশ্নে মায়ার চোখে পানি দেখা গেল। হৃদকে স্বাভাবিক দেখে মায়ার কষ্ট আরো বাড়ল। হৃদ শশী দুজনকে একত্রে দাঁড়িয়ে স্বাভাবিক আচরণ করতে দেখে মায়ার মনে হলো সত্যি শশীর সাথে হৃদের পূর্বে কোনো সম্পর্ক ছিল বা এখনো আছে। মায়া হাসি মুখখানা মুহূর্তে নুয়ে গেল তীব্র জেদে। চোখের কোণে জমল ক্ষোভের জল। শশীর কথায় মায়া কিছু বলবে তার আগেই হৃদ লেবু পানি সবটা শেষ করে শশীর হাতে খালি গ্লাসটা এগিয়ে দিতে দিতে বলল, আমি ওকে ডেকেছিলাম। হৃদের কথাটা স্বাভাবিকভাবেই নিল শশী। মায়ার উপর সন্দেহভাব সরে গিয়ে স্বাভাবিক গলায় বলল শশী, কেন? কোনো কাজ ছিল তোমার? আমাকে বলো, আমি করে দিচ্ছি তোমাকে। মায়া এই বাড়ির মেহমান, ও কি কাজ করে দিবে তোমাকে? মায়া পারবে না, আমাকে বলো কি করতে হবে। শশীর কথায় স্পষ্ট সে হৃদের সামান্য কাজের ভারও অন্য নারীর হাতে দিতে রাজি নয়। বিষয়টা মায়ের কাছে স্পষ্ট হলো। হৃদ যেন অদেখা করে শশীকে বলল, আমারটা আমি বুঝে নেবো, তুই যা। বলতে বলতে হৃদ ঘুরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতের ঘড়িটা খুলে পাশে রাখতে চাইলে শশী পুনরায় বলল, তুমি কি এখন ফ্রেশ হবে? হৃদের ছোট উত্তর। হুম। শশী আর কথা না বাড়িয়ে বেরিয়ে যেতে চাইলে দরজার সামনে মায়ার মুখোমুখি হয়ে বলল, আমার সাথে চলো মায়া। শশীর কথায় স্পষ্ট জানান দিচ্ছে সে মায়াকে একা হৃদের রুমে রেখে যেতে চায় না। শশীকে বাধা দিয়ে হৃদ মিরর দিয়ে মায়ার নত মস্তিষ্কের দিকে তাকিয়ে শশীকে শুধিয়ে বলল, তুই যা শশী, ও থাক। শশীর পিছনে ঘুরে সন্দিহান গলায় হৃদকে বলল, তুমি তো ফ্রেশ হবে, তাহলে মায়া কেন থাকবে এখানে? শশীকে এত জেরা করতে দেখে হৃদ রেগে যায়। তার মোটেও পছন্দ নয় কাউকে কৈফিয়ত দেওয়া। শশীর কথায় চিবিয়ে চিবিয়ে হৃদ বলল, আমি বলছি তাই থাকবে, এই তোর সমস্যা? কিন্তু শশীকে কথা পেঁচাতে দেখে মায়া নিজেই চলে যেতে চেয়ে বলল, আমি চলে যাচ্ছি আপু, তুমি থাকো। প্রথমে শশী, এখন মায়াকে অবাধ্য হতে দেখে হৃদ তরাক করে রেগে ওঠে। মায়াকে চলে যেতে দেখে মিরর দিয়ে হৃদ দাঁতে দাঁত পিষে মায়াকে ডেকে বলল, রিদ, ডোন্ট গো, স্টে হিয়ার। মায়া দাঁড়ালো না। হৃদকে এক প্রকার অমান্য করেই জিদ দেখিয়ে বেরিয়ে গেল রুম হতে। মায়ার পিছন পিছন শশীও বেরিয়ে গেল। হৃদ মায়াকে বেরিয়ে যেতে দেখেই রাগে দাঁতে দাঁত পিষল। মেজাজ হারিয়ে তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের সব কিছু ছুঁড়ে ফেলল ফ্লোরে। রাগে তীর তীর করে এগোলো ওয়াশরুমের দিকে। জীবনটাই তেনা তেনা হয়ে গেছে তার। না বউ কথা শোনে, আর না মেজাজ কখনো তার পক্ষে হয়। চুন থেকে পান খসতেই মেজাজ গরম হয়ে যায়। হৃদ ওয়াশরুমে ঢুকে সজোরে দরজা লাগাতেই তার শব্দ বাহির পর্যন্ত মায়া শশীর কানে যায়। মায়া শশী দুজনেই বুঝতে পারে হৃদ রেগে আছে। সেই একই রাগ ক্ষোভে মায়াও আছে। সেই জন্য এই মুহূর্তে সে শশীর সাথে কথা বলতে চায় না বলেই যেদি মায়া শশীকে এড়িয়ে নিজের রুমে চলে যেতে চাইলে বাধা দেয় শশী। মায়াকে পিছন থেকে ডেকে থামিয়ে দিয়ে মুখোমুখি হয়ে বলল,
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ও, তোমাকে কেন ডেকেছিল মায়া? শশীর এই প্রশ্নটা করা এই মুহূর্তে কতটা ভুল হয়েছে সেটা একমাত্র মায়াই জানে। ভিতরকার তোলপাড় চলছে মায়ার মনে। মায়ার সকল রাগ ক্ষোভ গিয়ে পড়ল হৃদের উপর। মায়ার মনে হচ্ছে হৃদ ডাবল টাইমিং করছে ওর সাথে। সে বউ রাখতে চাচ্ছে, আবার পরকীয়ার জন্য গার্লফ্রেন্ডও রাখতে চাইছে। নয়তো কেন হৃদের বউ থাকা সত্ত্বেও হৃদের আশেপাশে শশীকে ভিড়তে দেবে? কেন হৃদের সকল কাজ শশী করবে, যেখানে হৃদ জানে শশীর মনোভাব হৃদের প্রতি কী রাখে? শশীর মনের ফিলিংস সম্পর্কে জানার পরও শশীর সবকিছু স্বাভাবিকভাবে নেওয়াটা কি সে শশীকে প্রশ্রয় দিচ্ছে না নিজের প্রতি? অবশ্যই দিচ্ছে। আর এই জন্যই তো পরিবারের সবাই বলে দুজনের মধ্যে প্রেম কাহিনী চলছে বিগত 5 বছর ধরে। সব কিছু তো এমনি শুরু হয়নি। অবশ্য পরিবারের মানুষ হৃদ শশীর মধ্যে এমন কিছু পেয়েছে যার জন্য সবাই এসব সরাসরি বলতে সাহস পায়। যদি এসব মিথ্যে হতো তাহলে কখনো না কখনো হৃদকে এসবের জন্য প্রতিবাদ করতে দেখা যেত। কই, মায়া তো কখনো দেখেনি হৃদকে এসবের জন্য প্রতিবাদ করতে। মায়ার হৃদের জীবনে আসার আগে যা কিছু হয়েছিল সেই সব কিছু না হয় মায়া দেখার প্রয়োজন মনে করলো না, কিন্তু মায়া হৃদের জীবনে উপস্থিত থাকার পরও কেন প্রেমিকার এত বাড়াবাড়ি তদারকি থাকবে হৃদের জীবনে? এটা কি আদৌ মায়া মেনে নেবে? অবশ্যই না। পরিবারের সবাই শশীর সঙ্গে হৃদের বিয়ের কথা বলছে, এখানে অবশ্যই কারণ আছে বলেই বলছে। শশীর সঙ্গে হৃদের বিয়ের কথা পরিবারের চলছে, আর সেটা হৃদ জানে না। বাতাসের গতিতে সকল খবর হৃদের কানে পৌঁছায়, তাহলে এই খবরটাও নিশ্চয়ই গিয়েছে। কই, এই জন্য তো হৃদ কোনো স্টেপ নেয় না, বরং চুপ থেকে বিষয়টা আরো বড় করছে। দিন দিন শশীকে প্রশ্রয় দিচ্ছে হৃদের জীবনে ইন্টারফেয়ার করার জন্য। মায়া জীবনে সব কিছু মেনে নেবে, কিন্তু কখনো নারী সংক্রান্ত স্বামী পরকীয়া মেনে নেবে না। মায়া ভালোবাসার কাঙাল হতে পারে, তাই বলে চোখ বন্ধ করে কোনো নষ্টামি সহ্য করবে না সে। মায়া নাক মুখ শক্ত রেখে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে শশী পুনরায় একই প্রশ্ন মায়াকে শুধিয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? কি জন্য ডেকেছিল ও তোমাকে? শশী হৃদকে ওহ বলে সম্বোধন করাতে মায়ার ভিতরকার রাগ আরও বাড়ল। অবুঝের মতন শশীর কথাটা ঘুরিয়ে বলল, ও কে আপু? শশী সহজ সরল উত্তর করল তক্ষুনি, আমি হৃদের কথা বলছি তোমাকে। মায়া নাক মুখ শক্ত করে বলল, আপনার উনি জানে আমায় কেন ডেকেছিল আপু? এ বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে বলেছিল ওনার সাথে দেখা করতে, সেজন্যই গিয়েছিলাম। ও আচ্ছা, আমি আরো ভাবলাম। শশীর কথার মাঝে কথা থামিয়ে মায়া চোখ মুখ শক্ত করে বলল, আপনাদের কতদিনের সম্পর্ক আপু? মায়ার কথায় শশী মিষ্টি হেসে লাজুক ভঙ্গিতে বলল, দিন না, অনেক বছরের সম্পর্ক আমাদের। সামনে বিয়ে করতে যাচ্ছি আমরা, সেজন্য তো হৃদের দেওয়া এই লাল শাড়িটা পরেছি আজ। হৃদের বাঙালি শাড়ি খুব পছন্দ, এই শাড়িটা ওই আমাকে দিয়েছে। তুমি হয়তো যা। শশীর কথাগুলো আর শোনা হলো না মায়ার। তার আগেই মায়া জায়গা ত্যাগ করলো ক্ষোভে। বিষাক্ত কাটার ন্যায় বিঁধছে মায়ার মনে শশীর কথাগুলো। শরীর মন দুটোই পুড়ছে তপ্ত দহনে। মায়ার মনে হচ্ছে সে ভুল করেছে, ভীষণ বড় ভুল করেছে হৃদ খানকে নিজের স্বামী হিসাবে কবুল করে। মায়া জানতো নেতা ফেতারা ভালো হয় না। এখানে মায়া জেনে বুঝে আগুনে ঝাঁপ দিয়েছে। মায়ার উচিত হয়নি হৃদের সঙ্গে নিজেকে জড়ানো। মায়া ভুল করেছে, ভীষণ বড় ভুল করেছে সে। নয়তো আজ পর্যন্ত মায়াকে তো ওর স্বামী পছন্দ করে একটা শাড়ি গিফট করলো না, বললো না তো তুমি আমার জন্য আজ এই শাড়িটা পরবে। অথচ প্রেমিকাকে নিজের পরিবারের সামনে সুন্দর দেখানোর জন্য নিজের পছন্দের শাড়ি কিনে দিল। সেই লাল শাড়ি পরা প্রেমিকার হাতের লেবু পানি পান করছে আবার। এই সব কিছু তো মায়ার চোখের সামনেই হচ্ছে, তাহলে মায়া কেন অন্ধের মতো চোখ বন্ধ করে রাখবে? অসহ্যের ন্যায় মায়া রুমে প্রবেশ করতেই ঠাস করে দরজা বন্ধ করে দিল। শশী বোকার মতন মায়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে সেও চলে গেল নিচে। সব কিছু ঠিক হয়েও যেন সব কিছু আবারও এলোমেলো হলো দুজনের মধ্যেকার সম্পর্কে। সেই রেশারেশি থেকে সারাটা দিন গেল, মায়া হৃদের সামনে যায়নি।
কথা বলেনি, এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত করেনি। সারাক্ষণ বড় বোন মুক্তা আর জুয়ের আশেপাশেই বসে রইল কক্ষে। কিন্তু ছেলেরা সবাই ব্যস্ত হয়ে পড়ল মেহমানদারিতে। খাওয়া দাওয়া চলল সন্ধ্যা নাগাদ। এর মাঝে আরিফ আসেনি খান বাড়িতে, যদিও মুক্তাকে কথা দিয়েছিল সে খান বাড়িতে আসবে দুপুরের দাওয়াতে। কিন্তু আরিফকে আসতে না দেখে বুঝতে পারল সে কাল মুক্তাকে মিথ্যা বলেছিল। খান বাড়ির ছোট বড় ছেলে পেলে কর্মচারী পর্যন্ত সবার খাওয়া শেষ হলেও মায়া কিছুই মুখে দিল না। অথচ মায়ার জন্য রাদিফ নিজে দুবার খাবার নিয়ে এসেছিল ব্যস্ততার মাঝেও। বলা যায় খাবারগুলো হৃদ পাঠিয়েছিল মায়ার জন্য, কিন্তু মায়ার শরীর খারাপের বাহানায় প্রতিবার হৃদের দেওয়া খাবারগুলো ফিরিয়ে দিলে তার খবর হৃদের কান অব্দি পৌঁছায়। ব্যস্ততার মাঝে হৃদ সবার সামনে উঠে আসতে পারছে না বলে রাগে দাঁতে দাঁত পিষে সারাটা দিন পার করলেও রাত ৮টার দিকে সকল ব্যস্ততা ঠেলে হৃদ রাদিফকে নিয়ে মায়াকে খবর পাঠালো হৃদের রুমে আসতে। পরপর দুবার মায়াকে সংবাদ পাঠালেও মায়া হৃদের সঙ্গে দেখা করতে গেল না কক্ষে। হৃদের ক্ষোভ তখন প্রকাশ্যে। চোখ মুখ শক্ত করে দু হাতে মুঠোয় চাপল রাগ। রাদিফ তখনও মায়ার পক্ষ নিয়ে অনুনয় করে হৃদকে বলল, ভাই, ভাবি আসলেই অনেক অসুস্থ। আমি দেখেছি ভাবিকে রুমে শুয়ে থাকতে। হৃদ রাগের তোপে রাদিফকে কিছু না বলে কক্ষ হতে বের হয়ে যায়। তক্ষুনি কোথায় গেছে কারো জানা নেই। আসিফকেও সঙ্গে নেয়নি। শোনা গেল সারাদিন নাকি হৃদও না খাওয়া ছিল, কিছু খায়নি। সেটা নিয়ে কত চিন্তিত শশী। মায়া হৃদের চলে যাওয়ার কথাটা শুনলেও চুপ থাকলো, কিন্তু যখন শুনলো হৃদও কিছু খায়নি তখন ভিতর ভিতর খারাপ লাগতে শুরু করলো অপরাধ বোধে। হৃদ না খেয়ে থাকলে সুগার ফল্ট হয় তার। মায়া হয়তো উচিত হয়নি হৃদের সঙ্গে রেগে খাবারগুলো ওইভাবে ফিরিয়ে দেওয়ার, কিন্তু তার পর মুহূর্তে শশীকে হৃদের জন্য বিচলিত হতে দেখে মায়ার ভিতরে হৃদকে নিয়ে হওয়া অনুশোচনাগুলো মুহূর্তে পরিবর্তিত হয়ে রাগ জমালো। হৃদের চিন্তা করতে তার সুন্দরী প্রেমিকা তো আছেই, তাহলে মায়া কেন অযথা চিন্তা করতে যাবে তার। মায়া শশীর সামনে বসে না থেকে আস্তে করে উঠে গেল। এইসব নাটক দেখতে মায়ার ভালো লাগছে না। নিচ থেকে উপরে উঠতে উঠতে মায়া আশেপাশে তাকালো, আপাতত কেউ নেই চারিপাশে। কারণ খান বাড়ির সকল কাজিনরা মিলে বাড়ির ছাদে আড্ডা দিচ্ছে সন্ধ্যা থেকেই। যদিও মায়াকে বেশ কয়েকবার রাদিফ ও সেজুতি মিলে বলেছিল ওদের সাথে সেখানে আড্ডা দিতে, কিন্তু মায়া যায়নি। জেদ ধরে নিচে মুক্তার পাশে বসেছিল। কিন্তু এখন মনে হচ্ছে মায়া আরও কিছুক্ষণ নিচে বসে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, হয়তো রাগের তোপে কান্না করে বসবে সবার সামনে। তখন বিষয়টা বাজে দেখাবে। বলতে গেলে মায়া নিজের ইমোশন লুকাতে নিচ থেকে ছাদে চলে এসেছে। তাছাড়া জুইও বেশ ঘন্টা খানিক হলো ছাদে সবার সাথে আড্ডা দিচ্ছে। মায়া ছাদে পা রাখতেই সে ভীষণ চমকালো। চারপাশে মরিচবাতি আর বেশ জমকালো সাজ দেখিয়ে মুগ্ধ হলো। এই মুহূর্তে খান বাড়িতে থাকা আত্মীয় স্বজনদের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে ছোট বড় সবাই ছাদের জায়গায় জায়গায় দাঁড়িয়ে বসে আড্ডা দিচ্ছে। এমনকি এখানে খানবাড়ির ছেলেরা উপস্থিত। মায়া গিয়ে জুঁয়ের পাশে আসন নিয়ে বসলো বিছানো পাটিতে। সবার একত্রে অনেকটা সময় পার হলো আড্ডায়। রাত তখন 11টার দিকে। আকাশের বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে হবে ভাব। ছোট বাচ্চা কাচ্চারা অনেক আগেই দৌড়ে নিচে নেমে গেছে। বাকি সেজুতিরা বসে আছে এক কোণে। ছাদের অন্য পাশে ছেলেরাও হইচই করছে। তখনই কোথা থেকে রাদিফ দৌড়ে আসলো ছাদে। মায়াদের ঠেঙিয়ে এগিয়ে গেল ছাদে অন্য পাশে ছেলেদের উদ্দেশ্যে। সবাইকে নিচে নেমে যেতে বললে একে একে সকল ছেলেরা নিচে নেমে গেল মুহূর্তে। বাকি রইল সেজুতির দলের মেয়েরা, যেখানে মায়া জুইকে নিয়ে আরও বেশ কিছু মেয়েরা বসে আড্ডা দিচ্ছিল একত্রে। রাদিফ এগিয়ে এসে সেজুতিকে বলল, সেজু, তোদের জন্য আমি আইসক্রিম চিপস এনেছিলাম। যা যা তো সেগুলো নিয়ে আয়, ছাদে সবাই একত্রে বসে খাবো। আচ্ছা ভাই। রাদিফের কথায় সেজুতি মুহূর্তে লাফিয়ে উঠে দাঁড়ালো নিচে যেতে। তখনই রাদিফ সেজুতিকে আবারও থামিয়ে দিয়ে বলল, আরে তুই একা এতগুলো আনতে পারবি না তো সেজু, তুই বরং তোর সাথে সবগুলো সহপাঠীদের নিয়ে যা, তাহলে আনতে সুবিধা হবে। রাদিফের কথায় সেজুতির সাথে থাকা বাকি মেয়েগুলো একত্রে উঠে দাঁড়ালো সাহায্য করবে বলে। সবাই ছাদের দরজার দিকে যেতেই জুইও সবার পিছন পিছন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল,
তাহলে আমি যাই সেজুতি আপুদের সাথে। অবশ্যই বিয়ান, আপনি গেলে আমিও আপনার সাথে যাব। আমার আবার আপনাকে ছাড়া একা একা ভালো লাগে না। চলেন নিচে যাই। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।